সকালবেলা এরকম সুন্দর মন্দির দেখতে দেখতে বাবা খাচ্ছে ওষুধ, কারণ ওষুধের পরেই হবে চা খাওয়া। চা এসে গেছে, লিকার চা সবার জন্য লিকার চা। আদি এখনো ঘুম থেকে ওঠেনি, উঠে যাবে। ঘুম ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আজকে একটু গড়বড় হয়ে গেছিল, শরীরটা অনিয়মের জন্য হয়েছিল। না, আমার ফেসটাও তো আসবে নাকি? আমি শুধু রেকর্ডিং করে যাবো। আমরা চা খাচ্ছি। এখানের এই পিলারটার জন্য একটু অসুবিধা হচ্ছে। এই যদি পিলারটা না থাকতো না, এটা সুন্দর ভালো একটা ভিউ আসতো। এটা ইন হাউস ব্যালকনি। ব্রেকফাস্ট চলে এসছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা নিয়েছি 2টো পুরি আর 3টে ব্রেডের আইটেম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেখানে আছে একটা পুরি সবজির প্লেট, একটা হচ্ছে ডিম টোস্ট, আর একটা হচ্ছে ব্রেড টোস্ট, মানে ব্রেড বাটার যেটা টোস্ট সেইটা। আমরা বলেছিলাম পুরি সবজি আর ব্রেড বাটারও নিয়ে নিই, ডিম টোস্টও নিয়ে নিই। আমরা বলেছি পাউরুটিটা সেঁকে দিও আর ডিমগুলো সেদ্ধ দিয়ে দিও, খেতে সুবিধা হয়। আচ্ছা, এই রুমগুলো নিলে এই যে এখান থেকে এরকম লকটা খুলে ব্যালকনি দিয়ে তুমি বাইরে চলে গেলে। এবার মনে করো ব্যালকনিটাকে বাইরে থেকে বন্ধ করে দিলে, এই যে বন্ধ হয়ে গেল, এবার কিন্তু আর বাইরে থেকে আর খোলা যাবে না যতক্ষণ না ভেতর থেকে কেউ খুলছে। তাই এইটা মাথায় রেখো, কোনো সুইচই নেই বাইরে থেকে। তাই আমায় এটাকে ওপেন করলে তবেই আবার খুলবে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা বেরোবো, ড্রেস চেঞ্জ করে চৈতন্য মন্দিরে। ব্রেকফাস্ট করে আমরা চান করবো, সবাই চান টান করে মন্দিরে যাব, মন্দিরের পর সমুদ্রে যাব। সমুদ্রে গিয়ে আবার চান করবো, চান করে এসে আবার চান করবো, মানে নদীর চানই করতে হবে। সমুদ্রের ধারে আসলে একটু চান করতেই হয়। কারণ এই জন্যই ব্রেকফাস্টটা করে বেরোচ্ছি, নাহলে মাঝখানে এসে ব্রেকফাস্ট করার টাইম হবে না। এদের 9:30 অবধি ব্রেকফাস্ট, একবার বেরিয়ে গেলে আবার 9:30টার মধ্যে ঢুকতে না পারলে আর ব্রেকফাস্ট করা হবে না। দেখো এরা সব একা একা খেতে বসে গেছে, মুখ চালাচ্ছে। আমার মুখ চলছে? চলছে না, আমার মুখ চলছে। সবার চলছে। ব্রেকফাস্ট পেয়েই সব ভুলে গেল আমায়। চৈতন্য মন্দিরে বেরোবো। আদির নিচে বন্ধু পেয়ে গেছে, আদিকে ডাকলো তাই আদি নিচে গেছে। আর একজনও জয়েন করছে বন্ধুদের গ্রুপে। এরকম বাচ্চাদের একটা সঙ্গী হয়ে গেলে আর কি চাই? সেটাই আমাদের কপালে আর জোটে না। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের রিসর্ট থেকে মন্দির যাওয়ার জন্য। আর মন্দিরের এইটাই বাউন্ডারি ওয়াল, একদমই ওয়াকেবল। আমরা এইখান দিয়ে বেরিয়ে এলাম। এইটা হচ্ছে এক্সিট গেট, গেট নাম্বার 7। আর ওই সামনে হচ্ছে এন্ট্রি গেট, গেট নাম্বার 6। এই যে এই দুটো আগে আগে দৌড়চ্ছিল, দাঁড় করিয়ে দিয়েছি, একসাথে যাবো। হেঁটে চলে এসেছি মন্দিরের কাছে। এই হচ্ছে গেট নাম্বার 6, আর এই পাশেই হচ্ছে জুতো রাখা জায়গা, সেটা বলে দিয়েছে। গিয়ে দেখবো কিরকম। এই কাউন্টারে যত ভ্যালুয়েবল আইটেমস, ব্যাগ, ল্যাপটপ ইত্যাদি রাখা হয়। আর এইখানে রাখা হয় জুতো। এর জন্য কিন্তু কোনো রকম পয়সা নেওয়া হয় না। পুরীর জগন্নাথ ধাম আর দীঘার চৈতন্য মন্দিরের মধ্যে পার্থক্য, এর বাইরে কোনো রকম পান্ডা পাবে না যারা বলবে এত টাকা দিতে হবে তোমাদের মন্দির ঘুরিয়ে দেব। পাবে তো এই রকম লোকেদের, যারা তোমার কপালে তিলক কেটে দেবে আর তার পরিবর্তে না কিছুই মুখ ফুটে চায় না, যেটা তুমি দেবে সেটাই গ্রহণ করবে। জয় জগন্নাথ। এরপর আমরা সবাই মিলে চললাম মন্দিরে। ঢুকেই বাঁ হাতে কলের ব্যবস্থা। সবাই তো জুতো জমা রেখে আসছে, হাত নোংরা, তাই হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে মন্দিরে ঢোকার জন্য। আর মন্দিরটা সত্যিই নিট অ্যান্ড ক্লিন। আর এই দেখা যাচ্ছে আমাদের রিসর্ট। মন্দিরের গেট থেকেই এই গ্রিন ক্লথ বেছানো। এটা কিসের জন্য? সামনে যে গরম আসতে চলেছে, এই মার্বেলের উপর দিয়ে হাঁটা সত্যি কষ্টকর হতো এই ক্লথ যদি না বেছানো হতো। মন্দির পরিসরে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ে চারপাশের এই বিশাল খোলা জায়গা। হাজারে হাজারে মানুষও যদি এখানে চলে আসে একটুও ভিড় অনুভব হবে না, এতটাই বিশাল।
50 টাকা, এটা 100 টাকা। এই মন্দিরের তত্ত্বাবধান এখন ইসকনের হাতে। আর এই লাড্ডু বা খাজা এখানে প্রসাদ হিসেবে কিনে নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে পারো। তোমরা বাইরে থেকেও কিনে আনতে পারো, তাতেও কোনো বাধ্যবাধকতা নেই। একের পর এক এই গেট পেরিয়ে ঢুকতে হবে মেন মন্দিরে। আর এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড থ্রু মোবাইল অনলি, ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না। আর এই যে দরজাগুলো, এর ভেতর দিয়ে তোমরা যখন ক্রস করবে তখনও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এখানের সিঁড়িগুলোর উচ্চতা অনেকটাই কম, তাই যারা হাঁটতে পারে না, সিঁড়ি ভাঙতে পারে না, তাদের জন্য অনেকটাই রেহাই। মন্দিরের শুরুর প্রথমের দিকে অনেক জায়গাতেই হুইল চেয়ার ফ্রেন্ডলি ওয়েজ দেখলাম, কিন্তু সেটা পরে গিয়ে আর দেখতে পেলাম না। মানে পুরোপুরি সিঁড়ি না ভেঙে মন্দির ঘোরা সম্ভব নয়। ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এই মন্দিরের জন্য বিশেষভাবে তৈরি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা আউটপোস্টও আছে। দীঘাতে আসার পর এই মন্দিরের প্রথম দর্শন, আর তারপর আজকে এই মন্দিরের ভেতরে ঢুকে সত্যি কোনো রকম পলিটিক্যালি কোনো ভাবনাই আসছে না, শুধু একটাই ভাবনা আসছে, এত সুন্দর এই মন্দির দীঘাকে, আমাদের পশ্চিমবঙ্গকে একটা আলাদা মাত্রা দিয়েছে। বাঙালি মানেই খাদ্যরসিক, ভ্রমণ পিপাসু, আর সেই ভ্রমণের হাতে খড়ি হয় দীঘা বা দার্জিলিং দিয়ে। আর সেই দীঘা এত সুন্দরভাবে গড়ে উঠেছে, আর বাঙালি হয়ে সেটা নিয়ে যদি গর্ব না করি তাহলে কিসের বাঙালি? বাঙালির ঘোড়া মানেই দীপুদা। দীঘা দার্জিলিং তো বললাম, পুরীটাকে বাদ দিলাম কেন? বাঙালির ঘোড়াতে পুরী থাকবে না, সেটা কি হয়? একদমই নয়। পুরী আমাদের ভালোবাসার জায়গা ছিল, আছে, থাকবে। বাঙালির ঘোড়ার প্রতি ভালোবাসাতে পুরীর নাম অবশ্যই থাকতেই হবে। দীঘা আর দার্জিলিংয়ের মাঝখানে ভালোবাসায় বাঁধা। কিন্তু যখন আমার রাজ্যের কথা আসে তখন আমার কাছে বঙ্গ আগে, বাংলা আগে। এই মন্দিরের পথ চলা সবে মাত্র, এখনো অনেক কিছু হওয়ার বাকি আছে। একটা জিনিস হলে খুবই ভালো হয়, সেটা হচ্ছে এই মন্দিরের চারপাশে যতটা খোলা জায়গা আছে সেখানে যদি বিশাল বড় বড় গাছ রোপণ করা হয়, তার ছায়াতে গরমকালটাও খুব সুন্দরভাবে কাটানো যাবে এই মন্দিরের প্রাঙ্গণে। আমরা যেই সময় দীঘা ঘুরলাম তখন তো গরম শুরুই হয়নি, তাতেই দুপুরের রোদ্দুরটা একেবারে নেওয়া যাচ্ছিল না। মন্দির থেকে বেরিয়ে সোজা রিসর্টে লাঞ্চ করতে, কারণ এবার আমাদের প্ল্যান সমুদ্রে যাওয়া। এখানে ডাইনিং স্পেসে বসে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাবো চান করতে। প্রতিবার আমরা এসে ওল্ড দীঘার যেটা স্নান ঘাট সেখানে যাই, কিন্তু এখান থেকে নিউ দীঘার ঘাটটা অনেকটাই কাছে, তো আজকে নিউ দীঘার ঘাটে যাবো। বাবা মা যাচ্ছে না, কারণ বাবা মার রেস্টের দরকার, বয়স হয়ে গেছে, তো এই রোদ্দুরটা যা পড়েছে, তাই সন্ধ্যেবেলা বাবা মাকে নিয়ে আবার কালকের মতো সি বিচে যাবো। বাংলার ভাগ্যে পাহাড় থেকে সমুদ্র সব কিছুই আছে পর্যটনে, আর দীঘার সমুদ্র উপভোগ করতে গেলে জোয়ার ভাটার টাইমিং অনুযায়ী দীঘার প্ল্যান করা উচিত, না হলে দীঘার সমুদ্রে শুধু বালি জলে গড়াগড়ি খেয়েই চলে আসতে হবে। আমাদের সাথে সেইটা কোনোবার হয়নি। যতবার দীঘা গেছি জোয়ারের টাইমিংটা এমন সময় ছিল যে ঢেউয়ের অভাব হয়নি আমাদের।
স্নান করতে গেছিলাম, গাড়িতে এইরকম রাখা থাকে। এবার সমুদ্রে চান করে এসে সিটে বসতে গেলে তো পুরো একাকার হয়ে যাবে, ওই জন্য এইটা পেতে নেওয়া হয়েছে। এরকম জলের বোতল ভরে নিয়ে আসা হয়েছে পা ধোয়ার জন্য। এইভাবে সিটে বসে হোটেল অবধি কোনো রকমে গাড়িটাকে বাঁচিয়ে পৌঁছবো। বাবার শরীর একদম ফিট অ্যান্ড ফাইন, তাই আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় আবার? সমুদ্রের ধারে যেখানে সবাই ঘোরে, সমুদ্রের ধার। দীঘাতে ফ্রি পার্কিং, পেড পার্কিং সব রকম আছে। জুলুমবাজি পার্কিং সেটা আর বাংলায় বলার কি, সব জায়গাতেই আছে। তবে আমি যেখানে গাড়ি রেখেছিলাম সেটা ছিল ফ্রি পার্কিং। ওদের সবাইকে সি বিচের ধারে নামিয়ে আমি গাড়িটা পার্ক করে সমুদ্রের ধার দিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে হাঁটতে হাঁটতে চললাম ওদের কাছে, আবার যেখানে বাবা মা বসে আছে আর কি। প্রত্যেকটা লাইট পোস্টের পোলে মিউজিক সিস্টেম লাগানো, আর তাতে বাজছে পুরোনো দিনের বাংলা গান। মানে পরিবেশটা ফ্যামিলি আউটিংয়ের জন্য একদমই পারফেক্ট। কিন্তু এই ফ্যামিলির বাকি দুজন এখন মার্কেট ভ্রমণে ব্যস্ত। কয়েক বছর আগে দীঘার সমুদ্রের ধার সন্ধে হলেই ম্লান হয়ে যেত, কিন্তু এখন তার উল্টো। সন্ধে হলে দীঘার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। আর আমাদের সন্ধেবেলার বহু দশকের অপেক্ষার পর ফিরে আসলো এই দুজন। তোমাদের দীঘা সম্পর্কে একটা কঠোর সত্য বলে রাখি, দীঘাতে এমন কোনো রিসর্ট বা হোটেল নেই যার সি ফেসিং ব্যালকনিতে বসে তুমি সমুদ্র উপভোগ করতে পারবে। নিউ দীঘার সব থেকে প্রিমিয়াম হোটেল এগুলো, যার ব্যালকনিতে বসে সমুদ্র দেখা যায়। কিন্তু এই হোটেল আর সমুদ্রের মাঝখানে একটা পুরো ইডেন গার্ডেন চলে আসতে পারে। আর মাইন্ড মাই ওয়ার্ডস, আমি বলেছি কিন্তু সমুদ্র উপভোগ করার কথা। সত্যি এই মন্দিরের সৌন্দর্য যেন দীঘার সমুদ্রকেও হার মানতে বাধ্য করেছে। যত দেখছি তত আকর্ষণ আরোই বেড়ে যাচ্ছে। দীঘা মন্দিরটা দেখার পর যে ফিলিংসটা বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তাই বারবার প্রতিবার নাইটের ভিউ, দিনের ভিউ, রেকর্ডিং, ছবি তুলেই যাচ্ছি। আজকে রাত্রিরে লাস্ট ভিডিও, আমাদের দীঘা ঘোরার শেষ রাত্রি। এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে এই মন্দিরের ভিউ অসাম লাগছে, অসাম। আর আমাদের রুমটা ঠিক ওইখানে ব্যালকনি থেকে বসেও দেখছি। আজকে দীঘার লাস্ট নাইট, কালকে এখানে আমরা সকালবেলা বেরিয়ে যাব। দীঘার এই যে চৈতন্য মন্দির, আমার নাম দেওয়া, এত সুন্দর, এত বড় মাপের, দেখে মন ভরে গেল। পলিটিক্যাল যাই আলোচনা হয়েছে, আমি বলবো আমার মন থেকে এই মন্দিরটা দেখার আগে পর্যন্ত এইসব কোথাও না কোথাও এফেক্ট করছিল, কিন্তু এই মন্দিরটা একবার দেখার পরে না সত্যি মনে হচ্ছে পলিটিক্সের ঊর্ধ্বে। এত বিশাল মাপের, এত বড় একটা জায়গাকে এত সুন্দরভাবে বানিয়েছে, এটা সত্যি আমি এসে থেকে দেখেই যাচ্ছি। সকালে রাত্রিরে যেভাবে আজকে ওই উপরের ধ্বজাটাও চেঞ্জ করলো, সেটাও দেখলাম। দীঘাকে পর্যটন স্থান হিসেবে যে এত সুন্দর একটা উপহার দিয়েছে, যে কোনো পলিটিক্সই হোক, কিন্তু এই দেওয়াটা বিশাল ব্যাপার। চারপাশটা এত সুন্দর একটা বিশাল জায়গা ঘিরে দারুণভাবে মেনটেন করা। এখানে পুজো দেওয়া যায় 50 টাকা 100 টাকা করে, ভেতরে সব পাওয়া যাচ্ছে, তোমরা বাইরে থেকেও নিয়ে আসতে পারো। সেইগুলো নিয়ে এসে লাইন দিয়ে দাঁড়াচ্ছি, সেখানে টোকেন নিয়ে একটা চুবড়ির মধ্যে রাখছে, সেই চুবড়িগুলোকে নিয়ে গিয়ে ভেতরে জগন্নাথের সামনে অর্পণ করছে, তারপরে আবার সেই টোকেন অনুযায়ী সেই প্রসাদগুলোকে ফেরত দিচ্ছে। সব কিছু মিলিয়ে সিস্টেমটা দারুণ। আর পুরো দীঘার যে একটা পরিবর্তন, আমি 2009 সালের পর দীঘাকে যেভাবে চেঞ্জ হতে দেখেছি, একটা ঝাউবন, ওই বাঁশের খুঁটি লাগানো দোকান থেকে আজকে দীঘার যে এই পরিবর্তন, পর্যটন হিসাবে দীঘা যেভাবে গড়ে উঠেছে, সত্যি পলিটিক্সের ঊর্ধ্বে। আর এই মন্দিরটা কোনোভাবেই আমি কিছু বলবো না, এটা শুধু চৈতন্য মন্দির আমার কাছে। নামটা জগন্নাথ ধাম না দিয়ে চৈতন্য ধাম দিতে পারতো। জগন্নাথ এখানে আছেন, সে সেখানেই থাকেন, ওখানেই থাকবেন।
এইটাকে জগন্নাথ ধাম করা, সেইটা করাটার একখানা অবজারভেশন। আর সেকেন্ড অবজারভেশন, এর মধ্যে আমি দেখলাম বাংলায় লেখা, হিন্দিতে লেখা আর উড়িয়া ভাষায় লেখা। উড়িয়া ভাষীদের প্রতি কোনো বিরক্তি বা বিদ্বেষ কিছু নয়, বাংলায় বাংলা থাকবে, উড়িষ্যাতে উড়িয়া থাকবে। স্টেট ওয়াইজ যখন ডিভাইডেড আমরা, তখন সেই ডিভিশনটাকে মেনটেন করা উচিত, নাকি তাদের তুষ্ট করার জন্য তাদের ল্যাঙ্গুয়েজটা লেখা। বাট এই মন্দির দীঘাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। আজকে রাত্রির জন্য এইটুকুই। দীঘার এই চৈতন্য মন্দিরের ধ্বজা পরিবর্তনের সেই মুহূর্তের সাক্ষী হলাম আমরা সবাই রিসর্টের ব্যালকনিতে বসে বসে। আর সেই পুরো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম ফাস্ট ফরওয়ার্ড মোডে।